ডি.এইচ. লরেন্সের ছোট গল্প দ্য রকিং হর্স উইনার, অনুবাদ এবং বলা আমি সঞ্জয় চন্দ্র। ছোট গল্পটি 1926 খ্রিস্টাব্দের জুলাই মাসে, মানে এখন থেকে 100 বছর আগে প্রথম প্রকাশিত হয় হারপার্স বাজার নামে এক পত্রিকায়। গল্পটির অন্যতম বিষয়বস্তু বা থিম হলো মানুষের লোভ এবং মানুষের এই যে প্রদর্শন করার ইচ্ছা, নিজেকে অন্যদের কাছে হাইফাই বা যা নয় তা প্রতিপন্ন করার যে প্রবণতা, সেগুলিকে কেন্দ্র করে এই গল্প। অনেক মানুষ আছেন যারা নিজেদেরটা নিয়ে, মানে নিজেদের টাকা পয়সা, নিজের পরিবারের মানুষজনকে নিয়ে সন্তুষ্ট বোধ করেন না। 24 ঘন্টার অতৃপ্তি নিয়ে নিজেরা যেমন অর্ধেক জীবন কাটান, চারপাশের মানুষজনের জীবনকে দুঃসহ করে তোলেন। হেস্টার নামে এক কম বয়সী মাকে দিয়ে এই গল্পের শুরু। মহিলা সুন্দরী, আকর্ষণীয়া, অন্যদের থেকে সামাজিকভাবে প্রিভিলেজড, মানে সুবিধাজনক অবস্থায়, কিন্তু মহিলার মনে সুখ নেই, ভীষণ অসন্তুষ্ট এবং অসুখী। প্রেম করেই বিয়ে হয়েছিল, কিন্তু এখন সেই প্রেমের জলাঞ্জলি হয়েছে, ছিটেফোঁটাও অবশিষ্ট নেই কোথাও। ফুটফুটে 3টে বাচ্চা, কিন্তু মনে হয় যেন কেউ জোর করে গচ্ছিত রেখে গেছে। তাই তাদের প্রতি না কোনো টান, না কোনো ভালোবাসা অনুভব করেন মিসেস হেস্টার। ওরা মুখের পানে তাকিয়ে থাকলে মনে হয় বুঝিবা ওরা সব দোষ দেখে ফেলছে। মাতৃত্ব সুলভ কোনো অনুভূতি, ভালোবাসা, মমতা একবারেই বোধ হতোই না, কীরকম কঠিন হয়ে উঠত ভেতরটা ওদের সান্নিধ্যে। তো এতে আবার মহিলার খুব পাপবোধ হতো মনে। এই যে ছেলে মেয়েদের স্নেহ মমতা থেকে বঞ্চিত করছে, এজন্য সে ছেলে মেয়েদের বেশি বেশি ভালোবাসা ফলাও করে দেখাতো, ভড়ং করত। অন্যেরা অবশ্য খুব প্রশংসা করত, বলতো মহিলা কি ভালোই না বাসে বাচ্চাদের, কি যত্নই না করে। কেবল বাচ্চারা আর মহিলা নিজেরা জানতো ব্যাপারটা কতটা মেকি। একে অন্যের চোখে ওরা আসলটা দেখতে পেত। সুন্দর একটা সাজানো গোছানো বাড়ি, সাথে বাগান, সবার জন্য আলাদা আলাদা নিজস্ব চাকর, 2 মেয়ে আর এক ছেলে, ঠাটবাট নিয়ে প্রতিবেশী যে কোনো পরিবারের থেকে নিজেদের ওরা সুপিরিয়ার, মানে উচ্চতর ভাবত। যতই স্বাচ্ছন্দ্য, স্টাইল, সাহেবিয়ানা থাক না কেন, সারাক্ষণ সমস্ত বাড়ি জুড়ে একটা অস্বস্তি, একটা উদ্বেগ যেন পাক খেয়ে ঘুরত। সমস্ত বাড়ি জুড়ে যথেষ্ট টাকা নেই, এ বাড়িতে এই ভাবনাটা আলোড়িত হতো। মহিলা এবং তার স্বামী দুজনেই রোজগার খারাপ করত না, কিন্তু যে সামাজিক সম্মানের সাথে তারা অভ্যস্ত, লৌকিকতার সাথে অভ্যস্ত, লোক দেখানোতে অভ্যস্ত, ওই রোজগারে টেকানো বড় দায়। স্বামীর অফিসে অনেক উন্নতির প্রাপ্তির সম্ভাবনা চিরকালই ছিল, কিন্তু তা ওই স্তরেই ঝুলে থেকে গেল, আধা খাঁচড়া হয়ে থেকে গেল, পূরণ আর হলো না। অর্থের অভাবের যন্ত্রণাটা সারাক্ষণ বাড়ির ওপর জাঁতা কলের মতো চেপে বসে থাকে, কিছুতেই সুরাহা হয় না। মহিলা ঠিক করে সে নিজে কিছু চেষ্টা করবে, কিন্তু কি করবে, কোথায় শুরু করবে, কিছুই বুঝে উঠতে পারে না। কাজের কাজ তাই কিছুই হলো না। চিন্তায় চিন্তায় অস্থির হওয়া ছাড়া লাভ কিছু হলো না। ব্যর্থতার দরুন মিসেস হেস্টারের অসন্তুষ্টি আরও বৃদ্ধি পেল, কপালের খাঁজ ভ্রুকুটি গভীরতর হলো। ছেলেমেয়েরা বড় হচ্ছে, স্কুলে পাঠাতে হবে, যথেষ্ট ভালো স্কুলে পাঠাতে হবে। লোকের কাছে মুখ দেখানো, মান সম্মানের ব্যাপার আছে। অবস্থা যাই হোক না কেন, শৌখিনতা, বাবুয়ানিতে মিস্টার আর মিসেস হেস্টার কারো চেয়ে কম নয়। ঠাটবাটের খামতি নেই। তাই সর্বক্ষণ সারা বাড়ির আনাচে কানাচে, সমস্ত বাড়ি জুড়ে টাকা নেই, টাকা চাই, এই রকম রব উঠত। সত্যি সত্যি হয়তো জোরে শোনা যেত না, বা এরকম কোনো আওয়াজই উঠত না, কিন্তু বাচ্চারা ঠিকই শুনতে পেত। ক্রিসমাসের সময় যখন নূতন নূতন দামি খেলনাতে তাদের নার্সারি ভরে উঠত, নূতন রকিং হর্সের পিছন থেকে, পরিচ্ছন্ন খেলনা ঘরের পিছন থেকে পরিষ্কার এক ফিসফিসানি শুনতে পেত ওরা, টাকা নেই, টাকা নেই। ঘাড় বেঁকানো স্প্রিংয়ের ওপর দোল খাওয়া রকিং হর্সটাও শুনতে পেত। বিশাল সাইজের পুতুলটা, টেডির বদলে আনা
খেলনা কুকুরটা টাকা না থাকার ফিসফিসানিটা শুনতে পেত। ফিসফিসানি শোনাটা এত স্বাভাবিক আর সড়গড় ঘটনা ছিল যে ব্যাপারটা নিয়ে কেউ আলোচনাই করত না। এই যে আমরা নিজেরা সারাক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস নিই, আমরা কি বড় করে আলোচনা করি? টাকা না থাকার ফিসফিসানি শুনতে পাওয়াটা সেরকমই স্বাভাবিক ছিল। পল একদিন মাকে জিজ্ঞাসা করল, মা, আমাদের নিজেদের গাড়ি নেই কেন? সবসময় আমরা কাকাদেরটা বা ভাড়া করে যাই কেন? কারণ আমরা গরিব বাবা। কেন আমরা গরিব মা? কে জানে। মনে হয়, মহিলা বেশ ধীরে ধীরে আর তিক্ততার সাথে বলল, মনে হয় তোমার বাবা খুব আনলাকি। পল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর শঙ্কিতভাবে বলল, লাখ মানে টাকা মা? না বাবা, ঠিক তা না। লাখ থাকলে টাকা হয়। পল কি বুঝলো কে জানে, অস্পষ্টভাবে বলল, আমি ভাবলাম অস্কার কাকা ফেলতে লুকার বলতে টাকা বোঝাচ্ছিল। হ্যাঁ, লুকার মানে টাকা, কিন্তু ওটা লুকার, নট লাখ, লাখ নয়। ও তাহলে লাখ কি মা? লাখ হলো যার জন্য টাকা আসে, লাকি হলে টাকা পয়সা হয়। ধনী হওয়ার থেকে লাকি হওয়া অনেক বেশি ভালো। ধনীরা আজ আমির কাল ফকির হতে পারে, কিন্তু ভাগ্যবান হলে কে রোখে? সব সময় ভালো সময় দেদার টাকা। তাই বাবা লাকি নয়? মহিলা তিক্তভাবে বলল, আনলাকি, ভীষণ আনলাকি। পল যেন মায়ের সাথে একমত হতে পারছিল না। কেন? কেন আমি জানি না। কেন একজন লাকি, কেন অন্যজন আনলাকি, ও আমি জানি না। কেউ জানে না। হয়তো ভগবান জানে, তাতে কি লাভ? সে তো আর বলতে আসছে না। ভগবানের উচিত বলা। কিন্তু তুমিও কি লাকি নও মা? আনলাকি মানুষের সাথে বিয়ে হলে আর লাকি হওয়া যায় না পল। বাবাকে বাদ দিয়ে তুমি নিজে। বিয়ের আগে ভাবতাম লাকি, কিন্তু এখন মনে হয় ভীষণ ভীষণ আনলাকি। কেন? ওসব নিয়ে ভাবিস না। বাচ্চাটার মনে হলো মা যেন কিছু লুকাতে চাইছে। যাকগে, ছেলেটা বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, আমি কিন্তু খুব লাকি। মা হাসির দমক চাপতে চাপতে বলল, তাই কিভাবে জানলি? ছেলেটা নিজেও জানত না কেন একথা সে বলল। ভগবান বলেছে, দৃঢ় কণ্ঠে ঘোষণা করল। যেন তাই হয়, মা বলল একটু তিক্ত হাসি নিয়ে। সত্যি বলছি, ভগবান বলেছে। এক্সেলেন্ট। মিসেস হেস্টার তার বরের প্রিয় একটা কথা আওড়ালো। ছেলেটার মনে হলো মা তাকে বিশ্বাস করছে না, যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। বেশ রাগ হলো পলের। মনে হলো মাকে বাধ্য করবে গুরুত্ব দিতে। সে যে লাকি মাকে দেখিয়ে দেবে। বাচ্চারা নিজের মতো করে লাখ খুঁজতে শুরু করলো। সন্তর্পণে চুপিসারে লাখ খুঁজে বেড়ায় সারাক্ষণ। দুই বোন যখন খেলনাবাটি খেলে নার্সারিতে, ছেলেটা চোখে অদ্ভুত জ্বালা নিয়ে তার রকিং হর্সে বসে উন্মত্তভাবে সেটা ছোটাতো, মানে দোলাতে শুরু করত, যেন কোন মহাশূন্যে পাড়ি দেবে। ছোট দুই বোন অবাক হয়ে তাকিয়ে থাকত। ছেলেটার অস্বাভাবিক আচরণ, ঘন কালো চুলের ঝাঁকানি দেখে ওরা ভয়ে কিছু বলতে সাহস করত না। খানিক বাদে সংক্ষিপ্ত বেপরোয়া অশ্বচালনা শেষ করে নিচে নেমে তার রকিং হর্সটার সামনে দাঁড়াত। স্থির দৃষ্টিতে ঘোড়াটার নিচু করা লাল খোলা মুখটার পানে তাকিয়ে থাকত। ঘোড়াটার আয়ত বড় বড় চোখ দুটো কাচের মতো জলজলে। তারপর চিঁ করে মিহি সুরে ডেকে ওঠা ঘোড়াটাকে ও আদেশ করত, এখন আমাকে লাকের কাছে নিয়ে চলো, চলো সেখানে নিয়ে চলো। অস্কার কাকার কাছ থেকে পাওয়া ছোট্ট চাবুকটা দিয়ে ঘোড়াটার ঘাড়ে আঘাত করত। সে জানত ঘোড়াটা তাকে ঠিক সেখানে নিয়ে যেতে পারবে, জোর করলেই পারবে। তাই আবার ঘোড়াটাই চড়ে তার বেপরোয়া যাত্রা শুরু করত, সেখানে পৌঁছনোর আশায়। আশা ছিল ঠিক পৌঁছতে পারবে। পল ওরকম দস্যুগিরি করলে কোন দিন ঘাড় ভাঙবে, ওর নার্স বলতো। সব সময় ওরকম করে, সব সময় ওরকম রকিং হর্সটা দোলায়। বড় বোন জোয়ান নালিশ করত। পল রকিং হর্সের পিঠে বসে নীরবে তাদের পানে তাকাত। নার্স ঠিক বুঝে উঠতে পারত না পলকে কিভাবে সামলাবে, বড় হচ্ছে। একদিন যখন ওরকম বেপরোয়া অশ্বচালনা চলছে, মা আর অস্কার আঙ্কেল ভেতরে ঢুকল। পল দেখল, কিন্তু কোনো কথা বলল না। হ্যালো ইয়ং জাকি, রেসের খবর কি? ঘোড়া চ্যাম্পিয়ন হচ্ছে তো? অস্কার আঙ্কেল বলল। মা বলল, তুই কি এখনো সেই ছোট্টটি আছিস? ওই রকিং হর্স এখন তোর সাজে না।
পল একবার কেবল তাকালো ওদের পানে। ঘোড়া ছোটানোর সময় ও কোনো কথা বলে না। পলের মা উদ্বিগ্ন মুখে ওকে দেখছিল। শেষে পল থামল। ঘোড়াটা পলকে নিয়ে দুলছে যান্ত্রিকভাবে। আমি ওখানে পৌঁছে গেছি, পল ঘোষণা করল বিজয়ের ভঙ্গিতে। কোথায় পৌঁছে গেছো? মা জিজ্ঞাসা করল। যেখানে পৌঁছাতে চাইছিলাম। পল রেগে মার পানে তাকিয়ে বলল। আঙ্কেল অস্কার বলল, দ্যাটস রাইট মাই সান, না পৌঁছানো পর্যন্ত থামবি না। ঘোড়ার নাম কি? কোনো নাম নেই। হ্যাঁ, কোনো দরকারও নেই নামের, আঙ্কেল বলল। আলাদা কোনো নাম নেই আঙ্কেল, বিভিন্ন সময় বিভিন্ন নাম হয়। আগের সপ্তাহে নাম ছিল স্যানসোভিনো। স্যানসোভিনো? অস্কার আঙ্কেলের চোখ গোল গোল হয়ে উঠল। গত সপ্তাহে এসকটের ঘোড়দৌড়ে স্যানসোভিনো নামের ঘোড়াটাই তো জিতেছে। তুই কিভাবে ওর নাম জানলি? জোয়ান বলল, সারাক্ষণ তো ওই করছে ব্যাসেটের সাথে। ঘোড়া, রেস, ঘোড়দৌড়, সারাক্ষণ ওই। অস্কার খুব খুশি হলো ভাগ্নে রেসের সমস্ত খবর জানে দেখে। ব্যাসেট হলো মালি, সৈনিক ছিল। যুদ্ধে বাঁপা জখম হওয়ার পর সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছে। বয়স অল্প, ঘোড়দৌড়ের নারী নক্ষত্র সব জানে। অস্কার আঙ্কেলই তাকে এখানে আনে। পলের সাথে তার খুব দোস্তি। অস্কার ব্যাসেটের কাছে গিয়ে ভাগ্নে পলের খোঁজ খবর নিল। ব্যাসেট খুব গম্ভীরভাবে জানালো মাস্টার পল আসে তার কাছে আর ঘোড়দৌড় রেস নিয়ে আলোচনা করে। অস্কার জানতে চায় পল কখনো বাজি রেখেছে কিনা। ব্যাসেট জানাতে গাঁইগুঁই করে। তারপরে জানায় মাস্টার পল বাজি রাখতে খুবই পছন্দ করে, খেলেও খুব ভালো। আমি বেশি কিছু বলতে চাই না, আপনি নিজেই কথা বলে নিন না। আঙ্কেল অস্কার ফেরত গিয়ে পলকে গাড়িতে তুলে হাওয়া খেতে বেরোলো। কি পল, কখনো কোনো ঘোড়ার ওপর বাজি রেখেছ? পল গম্ভীরভাবে আঙ্কেলকে দেখল। কেন, বাজি রাখা কি অনুচিত? আরে না না, ভাবলাম লিঙ্কনের ঘোড়দৌড় নিয়ে কিছু টিপস দিতে পারবি। ড্যাফোডিল বলে ঘোড়াটা জিতবে। ড্যাফোডিল? সে কি রে? ড্যাফোডিল কি করে? আচ্ছা, মির্জা বলে ঘোড়াটার কি খবর? পল বলল, আমি শুধু বিজয়ী ঘোড়ার নামটা বলতে পারি, আর সেটা হলো ড্যাফোডিল। আঙ্কেল অস্কার আবার বিস্ময় প্রকাশ করল। ড্যাফোডিল কি করে হয়? ওটা তো একেবারে অনামী ঘোড়া। আঙ্কেল, পল ডাকল, বল। তুমি এসব আবার কাউকে বলো না। ব্যাসেটকে প্রমিস করেছি কারো সাথে এসব কথা বলবো না। নিকুচি করেছে ব্যাসেটের। সে আবার এর মধ্যে এলো কোথা থেকে? ব্যাসেট আর আমি হলাম পার্টনার সেই প্রথম থেকে। ওই বাজি রাখার প্রথম 5 শিলিং আমাকে ধার দেয়, ওটা হেরেছিলাম। তারপর তোমার দেয়া 10 শিলিংয়ের নোট বাজি রেখে প্রথম জিতেছিলাম। তুমি আমার কাছে লাকি, তাই তোমাকে বললাম। না হলে আমাদের প্রমিস কাউকে না বলা। ছেলেটা প্রখর নীল দৃষ্টিতে অস্কারের পানে তাকিয়েছিল। অস্কার বেশ অস্বস্তিতে পড়ল। হেসে বলল, ঠিক আছে, কাউকে বলবো না। কত বাজি রাখছিস ড্যাফোডিলের ওপর? আমার যা আছে তার 20 পাউন্ড ছাড়া পুরোটা। 20 পাউন্ড সরিয়ে রাখবি। তাহলে তোর আছে কত? কত পাউন্ড বাজিতে লাগাচ্ছিস? 300 পাউন্ড। 300 পাউন্ড বাজি রাখছি, কিন্তু এটা তোমার আমার মধ্যে, কেউ যেন না জানে। একদম। তোর এই 300 পাউন্ড কোথায়? ব্যাসেটের কাছে, আমরা পার্টনার। আচ্ছা, ব্যাসেটের কাছে। তা ব্যাসেট কত রাখছে বাজি? ব্যাসেট আমার মতো এতটা রাখে না, ওই 150 মতো হবে। 150 পেনি? আঙ্কেল হাসতে হাসতে জিজ্ঞাসা করল। 150 পাউন্ড? ছেলেটা অবাক হয়ে তাকিয়ে বলল, ব্যাসেটের মূলধন আমার চেয়ে অনেক বেশি। আঙ্কেল যথেষ্ট অবাক হলেও মুখে প্রকাশ করল না। ব্যাপারটা নিয়ে আর এগোলো না, কিন্তু মনে মনে ঠিক করল ভাগ্নেকে লিঙ্কন রেসের দিন মাঠে নিয়ে যাবে। মুখে পলকে উদ্দেশ্য করে বলল, দেখ, মির্জার ওপর 20 পাউন্ড রাখছি, আর তোর জন্য 5 পাউন্ড। যে ঘোড়া বলবি তার উপর রাখবো। ড্যাফোডিল আঙ্কেল? না না, ড্যাফোডিলে ধরিস না। আমার টাকা হলে ড্যাফোডিলই ধরতাম। ঠিক আছে ঠিক আছে, তোর 5 আর আমার 5 তোর ড্যাফোডিলের ওপর। ছেলেটা আগে কখনো রেসের মাঠে যায়নি। নীল চোখে অদ্ভুত দীপ্তি, ঠোঁট কামড়ে ছেলেটা ঘোড়াগুলোকে দৌড়তে দেখছিল। সামনে বসা এক ফরাসি ল্যান্সিলট ঘোড়াটার উপর বাজি রেখেছিল। দৌড় শুরুর সাথে সাথে উত্তেজনায় উদ্বাউ হয়ে ফরাসি অ্যাকসেন্টে লন্সিলট লন্সিলট বলে চেঁচাতে শুরু করল। ড্যাফোডিল প্রথম এলো, লন্সিলট সেকেন্ড।
মির্জা থার্ড। চোখে মুখে উত্তেজনার ছাপ হলেও ছেলেটা অদ্ভুত শান্ত। আঙ্কেল তাকে 4টে 5 পাউন্ডের নোট এনে দিল। বাজির দর ছিল 4:1, মানে জিতলে 4 গুণ টাকা। এরপর আঙ্কেল অস্কার ওদের পার্টনার হয়ে পড়ে। একদিন বিকেলবেলা পল আর ব্যাসেটকে রিচমন্ড পার্কে নিয়ে যায় আঙ্কেল অস্কার এবং ওদের গল্প শোনে কিভাবে ওরা দুজন পার্টনার হয়ে ওঠে, কিভাবে কোন ঘোড়ার ওপর বাজি রাখে। ব্যাসেট জানায় বছরখানেকের ওপর হলো মাস্টার পল ওর সাথে ঘোড়দৌড় নিয়ে কথা বলতে শুরু করে। আমি জিতেছি না হেরেছি জানতে ভীষণ আগ্রহী থাকত। বছরখানেক আগে ওর হয়ে 5 শিলিং ব্লাস অফ ডন বলে একটা ঘোড়ার উপর বাজি রাখি এবং হারি। তারপর সব বদলে যায়। সৌভাগ্য লক্ষ্মী এসে ধরা দেয় পলকে আপনার দেয়া 10 শিলিং বাজি রাখার সময় থেকে। তারপর থেকে দিব্যি চলছে, স্টেডি। কি বলো মাস্টার পল? হ্যাঁ, ভালোই চলে যখন একেবারে নিশ্চিত থাকি। নিশ্চিত না হলেই তখন হারি। ব্যাসেট বলল তখন আমরা খুব কেয়ারফুল থাকি। একেবারে নিশ্চিত কখন হও? আঙ্কেল অস্কার জিজ্ঞাসা করল। ওটা মাস্টার পলের ব্যাপার, ব্যাসেট বলল খুব গম্ভীরভাবে, যেন ভগবান এসে মাস্টার পলকে বলে যায়। কখনো স্যানসোভিনো, কখনো ড্যাফোডিল, ভুলভ্রান্তি হওয়ার কোনো চান্সই নেই। ব্যাসেট আরও জানায় বাজিতে জেতা পলের সমস্ত টাকা, সেটা অনেক, তার কাছে গচ্ছিত থাকে। মাস্টার পল যখন চাইবে তখনই পাবে। আঙ্কেল পলের কাছে জানতে চায় সে বিজয়ী সম্পর্কে নিশ্চিত কিভাবে হয়, কোন ঘোড়াটা জিতবে কিভাবে নিশ্চিত হয়। পল অস্থিরভাবে বলে সেটা বলা খুব মুশকিল। কখনো আমি নিশ্চিত হতে পারি, ব্যাস এইটুকুই। কিভাবে কি করে তা বলতে পারবো না। কদিন বাদেই একটা রেসের দিন আসে। পল স্পার্ককে নিয়ে নিশ্চিত ছিল। লাইভলি স্পার্ক এক অনামী অখ্যাত ঘোড়া। পল চাইছিল 1000 পাউন্ড করে বাজি ধরতে। ব্যাসেট রাখল 500 পাউন্ড, অস্কার 200 পাউন্ড। লাইভলি স্পার্ক প্রথম এলো। পল 10,000 ফেল। জিতলে 10 গুণ পাবে। দেখো তোমরা পিছিয়ে গেলে, আমি একেবারে নিশ্চিত ছিলাম, পল বলল। অস্কারও 2000 কামিয়েছে। অস্কার বলল এতটা বাজি রাখতে নার্ভাস লাগে। আঙ্কেল, নার্ভাস লাগার কোনো কারণ নেই। এখন দেখো না, বেশ কদিন এরকম নিশ্চিত হতে পারবো না। এত টাকা নিয়ে কি করবে পল? আঙ্কেল জিজ্ঞাসা করল। পল বলল আমি তো এটা শুরু করেছিলাম মায়ের জন্য। মা বলেছিল বাবাকে বিয়ে করার ফলে মা খুব আনলাকি। আমি দেখছিলাম আমি লাকি কিনা। এখন ফিসফিসানিটা বন্ধ হবে। আঙ্কেল বলল কি ফিসফিসানি বাবু? ছেলেটা অস্বস্তিতে এপা ওপা করতে করতে বলল আমি ঠিক জানি না, তবে ওই যে বাড়িতে টাকা নেই টাকা নেই এরকম একখানা রব ওঠে না। আঙ্কেল বলল আমি জানি, আমি বুঝি ব্যাপারটা। ছেলেটা বলল সারা বাড়ি জুড়ে সারাক্ষণ এই নেই নেই, এই ফিসফিসানি, এ আমার ভালো লাগে না। তাই ভাবলাম আমি যদি লাকি হই হয়তো এটা থামবে। আঙ্কেল বলল এখন কি করবে? ছেলেটা জিজ্ঞাসা করল লোকে তো লয়ারের মাধ্যমে অন্যকে টাকা দেওয়ার আদেশনামা করতে পারে, তাই না? একদম পারি, আঙ্কেল বলল। তাহলে মাকে টাকাগুলো পাঠাবো, কিন্তু মা যেন আমার কথা জানতে না পারে। আমি লাকি যেন না জানতে পারে। কেন? তাহলে বারণ করবে। মনে হয় না বারণ করবে। বারণ করুক না করুক, তুমি বলো না। ঠিক আছে ঠিক আছে, ওকে না জানিয়েই কাজটা করব, চিন্তা করিস না। খুব সহজেই কাজটা হলো। 5000 পাউন্ড অস্কারকে দিল পল, আর অস্কার ফ্যামিলি লয়ারকে দিল। লয়ার মাকে জানাবে কোনো এক রিলেটিভ টাকাটা দিয়েছে 5 বছর 1000 পাউন্ড করে জন্মদিনের দিন। নভেম্বরে পলের মায়ের জন্মদিন। শেষের কয়েকটা দিন তো ফিসফিসানির জ্বালায় টেকাই দায়। পলের অসহ্য লাগছিল। পলের কৌতূহল হচ্ছিল মা চিঠিটা পেয়ে কি বলে সেটা দেখার। চিঠিতে মাকে টাকার কথা জানানো হবে। পলের মা গোপনে এক স্টুডিওতে কাজ করে, এক বন্ধু শিল্পীর আন্ডারে। পোশাকের ওপর নকশা কাটা আর অলঙ্করণের কাজ। মায়ের বন্ধু সেই মহিলা বছরে কয়েক হাজার পাউন্ড কামায়, আর পলের মা কয়েকশো পাউন্ড। এই ব্যাপারটা পলের মাকে ভীষণ পীড়া দেয়। জন্মদিনের দিন সকালে পল মায়ের সাথে ব্রেকফাস্ট টেবিলে বসে, মা বসে বসে চিঠি পড়ছিল। পল মায়ের মুখটা লক্ষ্য করছিল, বুঝতে পারছিল লয়ারের চিঠি পড়ছে। চিঠিটা পড়াকালীন
মায়ের মুখে কোনো বিকার দেখতে পেল না। যেন পড়তে পড়তে চোখ মুখ চোয়াল শক্ত হয়ে উঠল। পল জিজ্ঞাসা করল, মা ভালো কিছু ছিল চিঠিগুলোতে? পল জিজ্ঞাসা করল, মা ভালো কিছু ছিল চিঠিগুলোতে? ওই সামান্য একটু। তারপর আর কিছু না বলে শহরের পানে রওনা দিল মা। বিকেলে অস্কার এসে বলল, মা নাকি অনেকক্ষণ লয়ারের সাথে কথা বলেছে পুরো 5,000 পাউন্ড একেবারে পাওয়ার জন্য। ওই খুচখুচ করে 5 বার নয়। কি করা যায় আঙ্কেল? পল জিজ্ঞাসা করল। তুমি যা বলবে। ঠিক আছে, দিয়ে দাও। পরে আমরা ঠিকই জিতব, একটা না একটা। গ্র্যান্ড ন্যাশনাল বা লিঙ্কনশায়ার বা ডার্বি, একটা না একটাতে জিতবই। সুতরাং অস্কারের ব্যবস্থাপনায় পুরো টাকাটাই তুলে দেয়া হলো মার হাতে। তারপরে ঘটল এক অদ্ভুত ব্যাপার। টাকার অভাবের ফিসফিসানিটা তুমুলভাবে বেড়ে গেল। সারা বাড়ি জুড়ে যেন রাজ্যের বর্ষার ব্যাঙের ডাক। আরও দরকার, আরও টাকা চাই। বাড়িতে নূতন নূতন আসবাব এলো, পলের জন্য নূতন টিউটর। পলকে ইটন স্কুলে তার বাবা যেখানে পড়েছে সেখানে পাঠানো হলো। পলের মা যে আড়ম্বরে অভ্যস্ত ছিল সেগুলো বাড়ল, কিন্তু তবুও টাকা চাই, টাকা নেই সমস্ত বাড়ি জুড়ে। পলের বেশ ভীত লাগছিল। ব্যাসেটের সাথে গভীর আলোচনা চালালো। দ্য গ্র্যান্ড ন্যাশনাল রেস হয়ে গেছে, 100 পাউন্ড খুইয়েছে। ভেতর থেকে নিশ্চিত হতে পারেনি কোন ঘোড়া জিতবে। সামারে লিঙ্কন রেস প্রতিযোগিতাতেও নিশ্চিত হতে পারেনি, 50 পাউন্ড হেরেছে। পল ভীষণ চিন্তিত, ভীষণ বিপর্যস্ত। মনে হচ্ছে ভেতর থেকে ফেটে যাবে। অস্কার সান্ত্বনা দেয়, ঠিক আছে ঠিক আছে, এদিন কেটে যাবে, আবার জানতে পারবি, আবার নিশ্চিত হবি। কিন্তু পল কিছুতেই স্বস্তি পায় না। সারাক্ষণ মনে মনে আওড়ায়, ডার্বি জিততেই হবে, নিশ্চিত হতেই হবে। পলের উদ্ভ্রান্ত চেহারা দেখে মা বেশ চিন্তিত হয়ে বলল, একটু সমুদ্র পার থেকে কদিনের জন্য ঘুরে আসতে পারিস, এখন তো ফাঁকা আছিস। না মা, ডার্বি রেসের আগে কোথাও যাব না। মার পানে ঘোলাটে দৃষ্টি রেখে পল বলল। কথার ওপর কথা পলের মা একেবারেই পছন্দ করত না। তাছাড়া কি এমন রেস যে সেজন্য বাড়িতে থাকতে হবে? বেড়াতে গেলেও তো রেসের মাঠে যাওয়া যেতে পারে অস্কারের সাথে। তুমি রেস নিয়ে বেশি মাথা ঘামাচ্ছ পল, ওটা ঠিক না, খুব বাজে নেশা। আমাদের ফ্যামিলিতে জুয়া। সর্বশান্ত হওয়ার আগে বুঝতে পারবে না কতটা ক্ষতি করছো। ব্যাসেটকে আর রাখা যাবে না। অস্কারকেও বারণ করতে হবে তোমার সাথে রেস নিয়ে যেন কোনো আলোচনা না করে। এসব ভুলে চলো, সমুদ্রে চলো। মা তুমি যা বলবে শুনবো, শুধু এবারটা এই বাড়ি ছেড়ে যেতে বলো না। বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। অদ্ভুত, জানতাম না বাড়িটাকে তুমি এত পছন্দ করো। চুপ করে মার পানে তাকিয়ে রইল পল। তার যে আসল গোপন কথা, সে কথা কাউকে সে বলেনি, ব্যাসেট বা অস্কার, কাউকে না। মিসেস হেস্টার কিছুক্ষণ গুম মেরে থেকে বললেন, ঠিক আছে, ইচ্ছা না হলে যাস না, কিন্তু প্রমিস কর রেস নিয়ে মাথামাতি করবি না। পল প্রমিস করল। পলের আসল গোপন কথা হলো তার ওই রকিং হর্স, কাঠের দোলনা ঘোড়া। বড় হওয়ার সাথে সাথে নার্সের তত্ত্বাবধান থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এখন আর রকিং হর্স চড়ার বয়স নেই। মা বকাবকি করেছে। মাকে বলেছে যতদিন না সত্যিকারের ঘোড়া কিনছে ওটাতেই চড়ে সময় কাটাবে। ওটাতে চড়তে তোর ভালো লাগে? ও তোকে সঙ্গ দেয়? হাসতে হাসতে মা জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, ভালো লাগে, খুব সঙ্গ দেয়। সেই জন্যই পলের বেডরুমের কোনায় নোংরা ঘোড়াটা দাঁড়িয়ে থাকে। ডার্বির দিন যত এগিয়ে আসে তত পলের উত্তেজনা বাড়ে। সবসময় অন্যমনস্ক থাকে, বেশ দুর্বল আর ক্ষীণতর হয় শরীর। চোখে অদ্ভুত ঘোলাটে দৃষ্টি, কারোর কথা কানে যায় না। পলকে নিয়ে মায়ের দুশ্চিন্তা বাড়ে, মাঝে মাঝে ভীষণ উদ্বেগ হয়। ডার্বি রেসের 2 রাত্রি আগে মিসেস হেস্টার এক পার্টিতে গেছে, বাড়ি থেকে বহু দূরে। প্রায় মাঝরাত হঠাৎ মিসেস নেস্টারের ভয়ানক উদ্বেগ শুরু হয় পলকে নিয়ে। যুক্তি দিয়ে মনকে বোঝাতে চাইল, কিন্তু দুশ্চিন্তা বেড়েই চলল। বাড়ি ফোন করলে নার্স ফোন ধরল। খুব অবাক হলো মিসেস হেস্টারের এই অসময়ে ফোন করা দেখে। জানালো পল অনেক আগেই নিজের বেডরুমে শুতে চলে গেছে, বাধ্য ছেলের মতো। দেখে আসবো ওপরে গিয়ে? না থাক, কিছুক্ষণ বাদেই পৌঁছাচ্ছি। দেখতে গেলে প্রাইভেসি নষ্ট হবে।
রাত যখন একটা, মিস্টার আর মিসেস হেস্টার বাড়ি ফেরত এলো। পোশাক আশাক বদলে মিসেস হেস্টার সন্তর্পণে ওপরে উঠল। পলকে না দেখে ঠিক শান্তি পাচ্ছিল না। চুপিসারে ওপরে উঠে কানে এলো একটা হালকা আওয়াজ, মেঝের ওপর ভারী কিছুর মৃদু আওয়াজ, নির্দিষ্ট এক দ্রুত লয়ে ঘষতে চলার আওয়াজ। মিসেস হেস্টারের শ্বাস বন্ধ হয়ে এলো। কি শব্দ? মনে হচ্ছিল শব্দটা তার পরিচিত, আগে শুনেছে, কিন্তু কোথায় কখন কিচ্ছু মনে করতে পারছিল না। এই ভারী আওয়াজ কিসের? আতঙ্কে প্রায় নিশ্চল হয়ে মিসেস হেস্টার দরজার হাতল ঘোরালো। ঘরের ভেতরটা অন্ধকার। দেখল জানলার আধো অন্ধকারে কিছু একটা নড়ছে আর সেখান থেকেই শব্দ হচ্ছে। ভয়ে বিস্ময়ে সেদিক পানে তাকিয়ে রইল মিসেস হেস্টার। তারপর হঠাৎ করে সুইচ জ্বালালে পলকে দেখতে পেল রকিং হর্সের ওপর বসে উন্মত্তভাবে ঘোড়া দোলাচ্ছে। পল, কি করছো? মিসেস হেস্টার চিৎকার করে বলল। ম্যালাবার, এবার ম্যালাবার জিতবে। জোরে অদ্ভুত স্বরে পল চিৎকার করছিল, এবার ম্যালাবার জিতবে। একই রকম উন্মত্তভাবে রকিং হর্সের দোল খেতে খেতে পল বলে চলল, ম্যালাবার, ম্যালাবার। তারপর কিছুক্ষণ অদ্ভুতভাবে মায়ের পানে তাকিয়ে ঘোড়া থামালো আর সশব্দে মেঝের ওপর আছড়ে পড়ল। মিসেস হেস্টার দৌড়ে ছেলেকে তুলতে গেল। পল সংজ্ঞাহীন হয়ে থাকল। জ্বরের ঘোরে শুরু হলো মস্তিষ্ক বিকার। বিছানায় ছটফট করে আর ম্যালাবার, ম্যালাবার বলে চিৎকার করে। ম্যালাবার, ব্যাসেট, এবার ম্যালাবার। ম্যালাবার কি? মিসেস হেস্টার জানতে চায়। ডার্বি রেসের একটা ঘোড়া, অস্কার উত্তর দেয়। অস্কার ব্যাসেটকে জানায়। দুজনেই 1000 পাউন্ড করে বাজি রাখে। 14:1, জিতলে 14 গুণ পাবে। 3 দিনের দিন অসুস্থতা চরমে ওঠে। সংজ্ঞা তো ফেরেইনি, জ্বর বেড়েছে, সমানতালে বাড়ছে ছটফটানি। ওই দিন বিকেলে অস্কার এলো না। ব্যাসেট আসবে কিনা জানতে চেয়ে একটা মেসেজ পাঠালো। এদের দুজনের ওপর পলের মা ভীষণ খাপ্পা, কিন্তু শেষমেশ ভাবল, কে জানে ব্যাসেটের সাথে দেখা হলে পলের যদি উন্নতি হয়। ছোটখাটো চেহারার ব্যাসেট নিঃশব্দে ঘরে ঢুকে মিসেস হেস্টারকে অভিবাদন করে পলের বিছানার পাশে গিয়ে ফিসফিস করে বলল, মাস্টার পল, ম্যালাবারই জিতেছে। তুমি যেমন বলেছিলে তাই করেছি। তাতে তুমি 70,000 পাউন্ড জিতেছ। তাহলে তোমার মোট মূলধন 80-র ওপরে হল। হঠাৎ যেন জ্ঞান ফিরে পেয়ে পল চিৎকার করে উঠল, দেখেছ মা, আমি বলেছিলাম না ম্যালাবার জিতবে? আমি সত্যি লাকি তো মা, জানতাম ম্যালাবার জিতবে। 80,000-এরও উপর হল। যদি ঠিক রকিং হর্সে চড়তে পাই আর নিশ্চিত হতে পারি, তাহলে যত খুশি বাজি রাখতে পারো। ব্যাসেট, বেশি করে বাজি রেখেছিলে? 1000 রেখেছিলাম মিস্টার পল। মা, তোমাকে কখনো বলিনি না, ওই রকিং হর্সে চড়তে পারলে আমি ঠিকই জানতে পারবো, নিশ্চিত হতে পারবো। তোমাকে বলেছিলাম না আমি লাকি। ওই রাতে পল মারা গেল। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।